আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা টিভি প্রাইম নিউজ। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। কেউ এখন পানির কাছে যেতে চায় না, ট্রাম্প। আমেরিকার সেরা ছোট বিমানবন্দর নির্বাচিত হল ওয়েস্ট মিশিগানের জেরাল্ড আর ফোর্ড আন্তর্জাতিক বিমানবন্দর। গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা, সকল বন্দির মরদেহ ফেরত চাইল ইসরায়েল। শেখ হাসিনা আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর। ইতালির ভবিষ্যৎ ঝুলছে শেষ ম্যাচে, বিশ্বকাপে তুলতে না পারলে দেশ ছাড়বেন কোচ। অস্কারে যাচ্ছে সৌদি আরবে চলচ্চিত্র হিজরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রসিকতা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে এক নৈশভোজ অনুষ্ঠানে তিনি বলেন, এখন সবাই পানির কাছেও যেতে চায় না, তারা বেশ ভয় পেয়েছে। ট্রাম্প বলেন, তাদের হয়তো সুন্দর একটি নৌকা আছে, কিন্তু এখন সেই নৌকা রেখে কোনো লাভ নেই, কারণ তারা ভীষণ আতঙ্কে আছে। ট্রাম্পের এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের হামলার বৈধতা ও উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে। ট্রাম্প প্রশাসন দাবি করছে ভেনেজুয়েলা মারাত্মক মাদক ফেন্টানিল পাচারের কেন্দ্র। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব রেকর্ড বলছে ফেন্টানিলের মূল উৎস মেক্সিকো। দক্ষিণ ক্যারিবিয়ান এলাকায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে অন্তত 5টি জাহাজে হামলা চালানো হয়েছে, যেগুলোকে মাদকবাহী বলে দাবি করেছে ওয়াশিংটন, যদিও প্রমাণ হাজির করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহারের নতুন ও বিতর্কিত এক দৃষ্টান্ত, যা আইনি ও কূটনৈতিক দিক থেকে প্রশ্নের মুখে ফেলেছে ওয়াশিংটনকে। আমেরিকার সেরা ছোট বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে ওয়েস্ট মিশিগানের জেরাল্ড আর ফোর্ড আন্তর্জাতিক বিমানবন্দর। ইউএস টুডের রিডার্স চয়েস অ্যাওয়ার্ড 2025-এ বিমানবন্দরটি প্রথম স্থান অধিকার করেছে। বিশেষজ্ঞদের একটি প্যানেল নির্বাচিত 20টি বিমানবন্দরের মধ্যে জনভোটে সবার শীর্ষে উঠে আসে ফোর্ড এয়ারপোর্ট। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গত 8 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত। জনসমর্থনের এই জয় শুধু বিমানবন্দর নয়, বরং মিশিগানবাসীর গর্ব, যারা নিজেদের প্রিয় এয়ারপোর্টকে দেশের সেরা আসনে পৌঁছে দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের সভাপতি ও প্রধান নির্বাহী টরি রিচার্ডসন বলেন, দেশের সেরা যাত্রীদের সমর্থনেই আমরা এই অর্জন সম্ভব করেছি। এটি পুরো কমিউনিটির জন্য এক গর্বের মুহূর্ত। ফোর্ড বিমানবন্দর 2024 সালে 4 মিলিয়নের বেশি যাত্রী পরিবেশন করে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে বিমানবন্দরটিতে চলছে ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প, যার মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি ফ্লাইট ও যাত্রী সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। মিশিগানের গর্ব জেরাল্ড আর ফোর্ড আন্তর্জাতিক বিমানবন্দর এখন শুধু আকাশযাত্রার কেন্দ্র নয়, বরং পুরো অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে কাজের সুযোগের স্বপ্ন দেখেন লাখো মানুষ, কিন্তু অনেক সময় সে স্বপ্ন থেমে যায় ভিসা বাতিলের সিদ্ধান্তে। কেন বাতিল হয় যুক্তরাষ্ট্রে বৈধ কাজের ভিসা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রথমত, আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য। অনেক আবেদনকারী ফর্মে ভুল তথ্য দেন, যা ভিসা অফিসারদের সন্দেহ তৈরি করে। বানান ভুল, ভুল তারিখ বা পাসপোর্ট নম্বরের ত্রুটি, এগুলো হতে পারে বড় কারণ। দ্বিতীয়ত, জাল বা অসম্পূর্ণ নথি। ভিসা অফিসে জমা দেয়া নথি যাচাই করা হয় অত্যন্ত কঠোরভাবে। নকল নিয়োগপত্র বা অসম্পূর্ণ ডকুমেন্ট থাকলে আবেদন সরাসরি বাতিল হয়। তৃতীয় কারণ, নিয়োগকর্তার যোগ্যতা। যে প্রতিষ্ঠান থেকে কাজের অফার পাওয়া গেছে সেটি যদি অনুমোদিত না হয় বা ভুয়া হয়, তাহলে আবেদনকারীর যোগ্যতা থাকা সত্ত্বেও ভিসা মেলে না। চতুর্থ কারণ, ইমিগ্রেশন ইতিহাসের সমস্যা।
আগে যদি কেউ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করে থাকেন বা ভিসা মেয়াদ উত্তীর্ণ অবস্থায় ছিলেন, নতুন আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চমত, ইন্টারভিউয়ে অসঙ্গত উত্তর। অনেক আবেদনকারী নার্ভাস হয়ে পড়েন বা বিভ্রান্তিকর উত্তর দেন, যা অফিসারদের সন্দেহ বাড়ায়। মনে রাখবেন, সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী ও সত্যনিষ্ঠ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ কারণ, আর্থিক অযোগ্যতা। যদি আবেদনকারী বা তার স্পন্সর প্রমাণ দিতে না পারেন যে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সব খরচ বহন করা সম্ভব, তাহলেও আবেদন বাতিল হতে পারে। তবে আশার কথা হলো, একবার ভিসা বাতিল মানেই শেষ নয়। আগের ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করা যায়। শুধু দরকার সঠিক তথ্য, পরিষ্কার উদ্দেশ্য এবং আত্মবিশ্বাস। আপনি যদি যুক্তরাষ্ট্রে কাজের ভিসা নিয়ে আগ্রহী হন, আবেদন করার আগে একজন ইমিগ্রেশন পরামর্শকের সঙ্গে পরামর্শ নিন। সতর্ক থাকুন, সঠিক তথ্য দিন, তাহলেই হয়তো আপনার স্বপ্নের সুযোগ হাত ছোঁয়া দূরেই থাকবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইসরায়েল জানিয়েছে তারা যুদ্ধবিরতি আলোচনায় আর এগোবে না যতক্ষণ না হামাস নিহত সকল ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেয়। সাম্প্রতিক বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির পরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমেনি। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, নিহত নাগরিকদের মরদেহ ফেরত পাওয়া ছাড়া কোনো আলোচনায় তারা রাজি নয়। অন্যদিকে হামাসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই দাবি আলোচনার অগ্রগতি ব্যাহত করতে পারে এবং নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। মানবিক বিপর্যয় রোধে দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। নিহতদের মরদেহ ফেরত নিয়ে ইসরায়েল ও হামাসের এই অচলাবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে গাজার যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে চিফ প্রসিকিউটর এই মামলার দুই আসামির মৃত্যুদণ্ড চান। এই মামলায় মোট 3 জন আসামি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাইরেও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রয়েছেন। মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তারা মনে করেন সাবেক আইজিপি মামুন ঘটনা সম্পর্কে পূর্ণ তথ্য প্রকাশ করেছেন জবানবন্দিতে। তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ট্রাইব্যুনাল বিবেচনায় নেবেন। পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে 1 সপ্তাহ সময় চান। ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার বিচার চলছে। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সংলগ্ন এলাকা রঙিখালীতে 2 অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপত্যে বিস্তার দ্বন্দ্বে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাতভর থেমে থেমে গুলির শব্দে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সংলগ্ন এলাকা রঙ্গিখালীতে 2 অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপত্যে বিস্তারের দ্বন্দ্বের দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার 15 অক্টোবর রাত 11টার দিকে থেমে থেমে টানা 3 ঘণ্টা টেকনাফের হিল্লা রঙ্গিখালী উলুচামারি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলার হিল্লা পাহাড়ি সংলগ্ন এলাকা রঙ্গিখালী উলুচামারিতে আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে সেখানকার একাধিক বন্দুকধারী ডাকাত, মাদক কারবারি, অপহরণকারী বাহিনী সহ দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলে আসছিল। এসব বিরোধকে কেন্দ্র করে এর আগে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ জালাল ও আনোয়ার এবং মিজানদের এই অস্ত্রধারীদের বিরুদ্ধে মাদক, অপহরণ, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। বাংলাদেশের খাদ্য উৎপাদন ও মজুতে অর্জিত হয়েছে রেকর্ড সাফল্য। তবুও ক্রয় ক্ষমতা ও নিরাপদ খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তা এখনও পিছিয়ে আছে দেশের সাধারণ মানুষ। খাদ্য উৎপাদন ও মজুতে রেকর্ড সাফল্য অর্জন করলেও বাংলাদেশের মানুষ এখনো পিছিয়ে আছে ক্রয় ক্ষমতা ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তায়। গত অর্থ বছরে দেশে 5 কোটি টনের বেশি দানাদার খাদ্য উৎপাদনের নতুন মাইল ফলক ছোঁয়া গেলেও মূল্যস্ফীতি ও ভেজাল খাদ্যের চাপে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা এখনো ঝুঁকিতে। খাদ্য উৎপাদন ও স্থিতিশীলতার মানদণ্ডে বাংলাদেশের কিছুটা উন্নতি হলেও মানুষের ক্রয় ক্ষমতা ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তায় উন্নতি হচ্ছে না। ফলে এই 4 মানদণ্ডের ওপর ভিত্তি করে খাদ্য নিরাপত্তার পুরো বিষয়টিতে এখনো পিছিয়ে বাংলাদেশ। এ অবস্থায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নতুন এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে 60%-এরও বেশি পরিবার তাদের মোট আয়ের অন্তত অর্ধেক খাবারের পেছনে ব্যয় করছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে খাদ্যের উৎপাদন বাড়লেও নিয়ন্ত্রণে আসছে না খাদ্যে মূল্যস্ফীতি। আবার অধিক ফলনের ঝোঁকে দেশে অতিরিক্ত কীটনাশক ব্যবহার বাড়ছে, যে কারণে খাদ্যের নিরাপত্তা দিন দিন কমছে। যদিও গত 1 বছরে দেশের সরকারি পর্যায়ে খাদ্যের মজুদ উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমিয়েছে। পাশাপাশি সামাজিক খাদ্য বিতরণ কার্যক্রমও ইতিবাচক ধারায় রয়েছে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। এবার অস্কারে যাচ্ছে সৌদি আরবের চলচ্চিত্র হিজরা। সামাজিক বাস্তবতা ও মানবিক অনুভূতির গল্পে নির্মিত হিজরা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত। সৌদি চলচ্চিত্রে এটি বড় পরিবর্তনের এক নতুন দিগন্ত খুলেছে। সামাজিক বাস্তবতা ও মানবিক মূল্যবোধের সূক্ষ্ম গল্প নিয়ে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রশংসা কুড়িয়েছে। পরিচালনা করেছেন সৌদি নির্মাতা আব্দুল আজিজ আল শালহুব, যিনি এর আগেও একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচিত মুখ। সৌদি ফিল্ম কমিশন জানিয়েছে, হিজরা দেশটির পক্ষ থেকে 2026 সালের একাডেমিক অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে হিজরা শুধু একটি সিনেমা নয়, এটি সৌদি সমাজে পরিবর্তনের এক নতুন প্রতীক। নারীর অবস্থান, সামাজিক রীতি এবং আত্মপরিচয়ের সংগ্রাম সবকিছু নিয়েই ছবিটি তৈরি করেছে চিন্তার জায়গা। বিশ্লেষকরা বলছেন, অস্কারে হিজরার অংশগ্রহণ শুধু সৌদি চলচ্চিত্রের জয় নয়, পুরো মধ্যপ্রাচ্যের গল্প বলার ধারাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এই সিনেমা। বাংলাদেশে নিখোঁজ ও গুমের বাস্তব ঘটনা বহু বছর ধরেই আলোচনার বিষয়। ঠিক এমনই এক সত্য ঘটনা ব্যারিস্টার আরমানের জীবনের বেদনাদায়ক অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে আয়নাঘর ফাইলস এপিসোড 2। সিরিজটি ইতিমধ্যেই দর্শক মহলে আলোচনার ঝড় তুলেছে। বাস্তব জীবনের ব্যারিস্টার আরমান এক সময়ের মানবাধিকার কর্মী, যিনি এক রাজনৈতিক অস্থির সময়ে হঠাৎ নিখোঁজ হয়ে পড়েন। দীর্ঘদিন গুমে থাকার পর তার পরিবারের যন্ত্রণা, অবশেষে ফিরে পাওয়া দেহ বা নিখোঁজ অবস্থার অনিশ্চয়তা সবই মিশেছে সিরিজটির কাহিনীতে। আমরা চেয়েছি এই গল্পের মাধ্যমে সমাজের নীরব ভয়কে তুলে ধরতে। এখানে শুধু একজন আরমান নন, হাজারো নিখোঁজ মানুষের প্রতিচ্ছবি আছে। আয়নাঘর ফাইলস এপিসোড 2 এ আরমান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নূর, যিনি চরিত্রটিকে বাস্তবের মতো করে তুলেছেন অভিনয়ের গভীরতায়। সিরিজের সঙ্গীত ও ক্যামেরার কাজও প্রশংসিত হচ্ছে দর্শক মহলে।
গুমের অন্ধকার বাস্তবতা, নিঃশব্দ প্রতিবাদ আর মানবাধিকারের প্রশ্ন সব মিলিয়ে আয়নাঘর ফাইলস 2 হয়ে উঠেছে এক ভয়াবহ বাস্তব কাহিনীর প্রতিবিম্ব। প্রথম এপিসোডের মতো দ্বিতীয় পর্ব মুক্তির পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শকরা বলছেন এটি শুধু বিনোদন নয়, একটি সাহসী সামাজিক প্রতিবাদ। গুমের ভয়াবহতা, ক্ষমতার অপব্যবহার আর আইনের অপপ্রয়োগ সব কিছুর প্রতিফলন ঘটেছে আয়নাঘর ফাইলস 2-এ। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সিরিজটি হয়ে উঠেছে বাংলাদেশের সামাজিক বাস্তবতার এক সাহসী দলিল। শেষ করছি খেলা সংবাদ দিয়ে। বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইতালির কোচ লুচিয়ানো স্পালেত্তি। ইউরোপীয় বাছাই পর্বে টানা খারাপ ফলের পর এমন ঘোষণা ফুটবল দুনিয়ায় আলোড়ন তুলেছে। ইতালির ফুটবলে দুঃসময়ের কালো ছায়া এখনও কাটেনি। 2018 ও 2022 সালের বিশ্বকাপে খেলার সুযোগ হারানোর পর এবারও বাছাই পর্বে কঠিন অবস্থায় রয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাঝে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইতালির কোচ লুচিয়ানো স্প্যালেত্তি। তিনি বলেন, যদি আমি ইতালিকে বিশ্বকাপে নিতে না পারি তাহলে আমার এখানে থাকার কোনো মানে হয় না। আমি দায়িত্ব নেব এবং সরে দাঁড়াবো। ইউরোর শিরোপাজয়ী দলটি এখনও ছন্দে ফিরতে পারেনি। দলের ইনজুরি, দুর্বল রক্ষণভাগ এবং গোলের অভাব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্প্যালেত্তি। বিশ্বকাপের টিকিট না পেলে বিদায় স্প্যালেত্তির। দলের পারফরমেন্সে হতাশ ইতালীয় ফুটবল প্রেমীরা এখন চেয়ে আছেন পরবর্তী ম্যাচের দিকে। ইতালির সামনে এখন একটাই লক্ষ্য, বিশ্বকাপে ফেরা। কিন্তু ব্যর্থ হলে কেবল স্বপ্ন নয়, বিদায়ও বলতে পারে কোচ স্প্যালেত্তিকে। এই ছিল বাংলাবান টিভির প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।